ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইকে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান তপন এবং আছেন সাংবাদিক মহিউদ্দিন খান মোহন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। দর্শক, এই পর্যায়ে আমরা জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকে সংবাদ শিরোনাম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে মুক্তিযুদ্ধের সব দিক নির্দেশনা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ রাজনীতির কবি অমর কবিতা সেমিনারের শিরোনাম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এর আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। মূল ভাষণটার মধ্যে দিয়ে সমস্ত দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃতির খেলায় মেতে ওঠে একটি মহল, আর তারা অনেককে স্বাধীনতার ঘোষক বানানোর ষড়যন্ত্র করে। এই ৭ই মার্চের ভাষণকে কিভাবে দেখছেন বা এর মধ্য দিয়ে আমরা কি জানতে পারছি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তার কারণ হলো, জাতির পিতাকে শুধু হত্যাই করা হয়নি, হত্যার পর থেকে যেমন ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলা, এবং আমি আগেই বললাম যে স্বাধীনতার পুরো ইতিহাসটাকে বিকৃত করে দেওয়া, সেখানে আবার একজন ঘোষক বানানো, নানা ধরনের আমরা অপপ্রচার শুনেছি। ৭ই মার্চের ভাষণ নিয়ে সেই সময় ছাত্র নেতাদের কেউ কেউ গণমাধ্যমে অর্বাচীনের মতো কথা বলছেন বলে অভিযোগ করেন বঙ্গবন্ধু কন্যা। তো সেখানে কেউ কেউ নানাভাবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। তো আসলে এই ব্যাখ্যাগুলি শুনলে হাসি পায় যে এরা আসলে কত অর্বাচীনের মতো কথা বলে। ভাষণের এই যে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, তো এখানে মুক্তির সংগ্রামটা আগে বলবেন না, স্বাধীনতার সংগ্রাম আগে বলবেন, সেটাও নাকি নিউক্লিয়াস আলোচনা করেছে। এগুলি সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। স্বাধীনতার দিক নির্দেশনা আর যুদ্ধের সকল প্রস্তুতির কথা ছিল ৭ই মার্চের ভাষণে। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষণ নতুন প্রজন্মকেও যুগ যুগ ধরে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। বহুমুখী প্রতিভার সমন্বয় করে এই ভাষণটাকে তুলে ধরা, তার মধ্য দিয়ে আমি মনে করি যে আমাদের প্রজন্মের পর প্রজন্মের মাঝে একটা দেশপ্রেম উদ্বুদ্ধ হবে, দেশ ও জাতির কল্যাণে কাজ করবার একটা শক্তি যোগাবে বলে আমি বিশ্বাস করি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অসাধু প্রক্রিয়ায় নির্বাচনের আগের রাতেই ভোট বাক্স ব্যালট ভর্তি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ধরনের প্রবণতা বন্ধে ইভিএম পদ্ধতির দিকে ঝুঁকছে নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচন কমিশন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিসি আরও বলেন, নির্বাচনে অনিয়ম প্রতিরোধ করার দায়িত্ব নির্বাচন কমিশনের একার নয়, সবার সহযোগিতায় নির্বাচন সফল হয়। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করতে সহকারী ও রিটার্নিং কর্মকর্তাদের সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া ছোটখাটো বিষয়ে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা উচিত নয় বলেও মন্তব্য করেন সিসি। তালিকা তৈরি করা হলো, দেখা গেল তার মধ্যে 11 বছরের শিশু আছে, আবার যিনি মারা গেছেন তারও নামও আছে, এরকম ভোট দেওয়া চলে গেল। একটা অনুপ্রবেশ করে এবং একে প্রতিহত করার জন্য আবার আরেকটা পদক্ষেপ গ্রহণ করতে হয়। কারণ আমরা এখন চিন্তা করেছি কি যে না, এখন তাহলে আমরা কি ওগুলো দরকার নেই, আমরা ইভিএম শুরু করে দেবো, ইভিএম শুরু হবে, সুতরাং সেখানে রাতে ওই বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না। শপথ নিয়ে সুলতান মনসুর নিজেকে ছোট করার পাশাপাশি জনগণের সাথে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের মানববন্ধনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। মনসুর সাহেব তার নিজেকে জনগণের সামনে অত্যন্ত ছোট করে ফেলেছেন, ক্ষুদ্র করে ফেলেছেন, এবং সেই ক্ষেত্রে আজকে জনগণের সঙ্গে প্রতারণা করে তিনি একটি দখলদারি সরকারের সম্পূর্ণ জনগণের প্রতিনিধিত্ব ছাড়া যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যোগ দিয়ে তিনি নিজেকে শুধু ক্ষুদ্রই করেননি, সেই সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণাও করেছেন।
সুলতান মোহাম্মদ মনসুরের পথ ধরে ঐক্যফ্রন্টের নির্বাচিত বাকিরাও অচিরেই শপথ নেবেন বলে আশা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজে জাতীয় বিতর্ক উৎসবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া কারাবিধি অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদির চিকিৎসার জন্য সার্বিক দায়িত্ব কারা কর্তৃপক্ষের। সুলতান মোহাম্মদ মনসুর সংসদে যোগ দিয়েছেন। আমরা আশা করি যে এখন ঐক্যফ্রন্টের যে সমস্ত নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেননি, তারা তাদের নির্ধারিত সময়ের মধ্যেই তারা শপথ নেবেন, এটা আমাদের প্রত্যাশা। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেলেও কমছে না নারী নির্যাতনের ঘটনা। জরিপে দেখা গেছে বিবাহিত নারীদের ৮০% বেশি জীবনের কোনো না কোনো পর্যায়ে নির্যাতনের শিকার। আরেকটি জরিপ বলছে ৪০% মানুষই নারী নির্যাতন বলতে শুধু শারীরিক নির্যাতনকে বোঝায়। দেশের রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা, পোশাক খাত সহ সর্বত্র নারীদের এখন অবাধ বিচরণ। নারীর ক্ষমতায়নের দিক থেকে বাংলাদেশ বিশ্বে ১০ম এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে ৪৭তম অবস্থানে রয়েছে। লিঙ্গ বৈষম্য দূর করার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। কিন্তু নারী নির্যাতনের চিত্র খুব একটা বদলায়নি। ২০১৫ সালের ভায়োলেন্স এগেইনস্ট উইমেন জরিপ অনুযায়ী ৮০%-এরও বেশি বিবাহিত নারী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার। আরেকটি জরিপ বলছে ৪০% মানুষ নারী নির্যাতন বলতে শুধু শারীরিক নির্যাতনকেই বোঝেন। বিশ্লেষকরা বলছেন বিভিন্ন অঞ্চলে অনেকেই এখনো নির্যাতন সম্পর্কে সচেতন নন। বেশিরভাগ মানুষ আসলে এই নির্যাতনের ধরনগুলো সম্পর্কেই জানে না, যে সেই জায়গাটাতেই অ্যাওয়ারনেস অনেক কম আছে। এবং সাধারণভাবে আমরা ভাবি যখন মাত্র শুধুমাত্র মারা হচ্ছে, কাউকে আঘাত করা হচ্ছে, সেই জায়গাটাকে আমরা অনেক বেশি রিপোর্ট করি, আমরা রেপকে অনেক বেশি ফোকাস করি, কিন্তু আমাদের চোখের ইশারাকে আমরা অনেক বেশি ফোকাস করি। নারীর ক্ষমতায়ন বা দক্ষতা বাড়ানোর পাশাপাশি পুরুষের মানসিকতা বদলানোরও তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ভায়োলেন্সের যে চিত্রটা বাড়ছে এর কারণটা হচ্ছে মেয়েরা কিন্তু এখন আর বদ্ধ থাকতে চাচ্ছে না, বাইরে যাচ্ছে। এখন ছেলেদেরকে এই যে মেয়েরা ক্ষমতায়িত হওয়ার পরে তার যে নতুন রোলটা আসবে সেই রোলের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা ছেলেদেরকে তৈরি করতে পারিনি। উইমেন এম্পাওয়ারমেন্টের বিষয়গুলো যতটা পড়ানো দরকার মেয়েদেরকে, তার চেয়ে অনেক বেশি পড়ানো দরকার ছেলেদেরকে। ক্ষেত্রটা কিন্তু নিজেদেরকে তৈরি করেই নিতে হয়। যেমন কর্পোরেটে অনেক মহিলা গিয়ে এসছেন, ওদের দেখা দেখি অন্যরা যে আসবে সেই দক্ষতা তৈরি হওয়ার জায়গাটা কম। কাজের পরিবেশটা আরেকটু উন্নত করতে হবে, মেয়েদেরকে অ্যাকসেপ্ট করার জন্য যে জায়গাটা সেটা ছেলেদেরকে করে নিতে হবে। মানুষের দৃষ্টিভঙ্গির পাশাপাশি ছোটবেলা থেকেই সমমানসিকতা তৈরির উপরও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল মূলত আজকে দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে আছেন সাইফুর রহমান তপন, আছেন মহিউদ্দিন খান মোহন। আলোচনায় যেতে চাই শুরুতেই সবশেষে যে আমরা প্রতিবেদনটি দেখছিলাম, নারী দিবস নিয়ে একটি প্রতিবেদন আমাদের সহকর্মী করেছেন এবং তিনি নারী দিবস নিয়ে কথা বলছিলেন, নারীর বর্তমান অবস্থা, বর্তমান প্রেক্ষাপট তুলে ধরছিলেন এবং সেই সাথে যে বিষয়টি তিনি আমাদের সামনে আনার চেষ্টা করেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন হলে পরেও নারী নির্যাতন কমছে না, বরং দিন দিন সেটি বাড়ছে বা বৃদ্ধির পথে। সাইফুর রহমান তপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। শুরুতেই আসলে এই প্রসঙ্গটি বা এই বিষয়টি এখন অনেক বেশি প্রাসঙ্গিক, কারণ পত্রপত্রিকা বা গণমাধ্যমগুলো খুললেই আমরা যে বিষয়গুলো দেখতে পাই তার মধ্যে নারী নির্যাতনের ঘটনা বা কন্যা শিশু নির্যাতনের ঘটনা অনেক বেশি আমরা দেখতে পাই। আপনার কাছে জানতে চাই বাংলাদেশের চিত্রটি আসলে এরকমই কিনা, কিংবা আমরা কি বেশি কিছু দেখতে পাচ্ছি কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং জগতের সমস্ত নারীকে। যে রিপোর্টটা এখানে করা হয়েছে, যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, সেটার মধ্যে অতিরঞ্জন কিছু আছে বলে আমি মনে করি না। এবং আমার চারপাশে আমি যা দেখি সেখানে বরং আরও একটু বেশি হয়তো হতে পারে। কারণ যে কথাটা একজন নারী বললেন যে নারী নির্যাতনের যে ডাইমেনশন, নানা ধরনের ডাইমেনশন আছে। আমরা শুধু আমাদের এখানে শারীরিক যে নির্যাতন সেটাকে আমরা নারী নির্যাতন হিসেবে বলে থাকি সেটা, কিন্তু তাছাড়া যানবাহনে, রাস্তায় চলাফেরার ক্ষেত্রে, অফিসে, ঘরের মধ্যে, আত্মীয় পরিবেশটি, মানে
হেন কোনো জায়গা নেই যেখানে নারী অনিরাপদ নয়, এবং এই বাস্তবতা দুঃখজনকভাবে নারী যদিও আমি যদি বলি যে নারীর যে বিভিন্ন অংশ আছে, নারী সামগ্রিকভাবে নারী একটা সত্তা, আবার নারীর আবার অনেক ক্যাটাগরি আছে, অনেক ক্লাস আছে, ফলে অনেকেই অনেক দিক থেকে উন্নতি করেছেন, কিন্তু সামগ্রিকভাবে নারীর যে নিরাপত্তা আমার কাছে মনে হয় না এখন খুব বেশি উন্নত হয়েছে সেটা। কারণ যা দেখি চলতে ফিরতে সব জায়গায় যা দেখি, এবং নতুন নতুন ধরন এখানে তৈরি হচ্ছে নারী নির্যাতনের, সেটা ফলে মানে পরিস্থিতিটা আমি বলবো সেটা হলো শিক্ষা দীক্ষার কারণে কিংবা রাষ্ট্রীয় নানা আনুকূল্যের কারণে কর্মজগতে বা কর্মসংস্থানের ক্ষেত্রে নারীর এক ধরনের অগ্রগতি হয়েছে ঠিক, সেটা কিন্তু নারীর নিরাপত্তার যে প্রশ্নটা সেটা আমরা এখনো খুব উল্লেখযোগ্যভাবে আমরা নিশ্চিত করতে পেরেছি এটা আমরা বলতে পারবো না। সেটা এখানে যেটা মানে প্রধান সমস্যা সেটা হলো যে নারীকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা যে এটা শুধু নারীকে যে শুধু পুরুষতান্ত্রিক দৃষ্টিতে দেখে বিষয়টা এরকম না, নারীর মধ্যেও পুরুষতান্ত্রিক একটা মনোজগৎ কাজ করে, সেটা মনস্তত্ত্ব কাজ করে, সেটা যে কারণে আমরা দেখি যে এই ধরনের ঘটনার যখন প্রতিবাদ হয় সেখানে যে খুব ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করেন তা না, খুব কমই ঘটনা আছে যেখানে নারী নির্যাতনের প্রতিবাদ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নারী তারা নামেন, সেটা এটা ওই মনস্তত্ত্বের কারণেই কিন্তু ঘটনাটা এখানে ঘটছে, সেটা। আর আপনি যে শিশু নির্যাতনের কথা বললেন, শিশু নির্যাতনের ক্ষেত্রেও কিন্তু নারী শিশু নির্যাতনের মাত্রাটা অত্যধিক, কন্যা শিশু নির্যাতন যেটা, এবং মানে যেটা আমি নতুন যে ডাইমেনশনের কথা বললাম সেটা হলো ভয়ঙ্কর, যেটা 2 বছরের একটা শিশু, দু বছরের একটা কন্যা শিশুকে রেপ করতে গিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। মানে এটা তো সামান্যতম সেন্স আছে, সামান্যতম মানে চিন্তা করতে পারে এমন কোনো মানুষ এটা ভাবতেও পারে না, সামান্যতম যে এত, অর্থাৎ এই ধরনের ঘটনা কিন্তু আমি কেন বললাম নতুন, আমি ধরেন 20 বছর আগেও এই ধরনের ঘটনা শুনি নাই, সেটা কিন্তু কেন হচ্ছে এখন, কেন নতুন করে হচ্ছে এই ধরনের কারণগুলো আমরা বাড়ছে, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে বাড়ছে, মানে আপনার কাছে শুনবো নিশ্চয়ই, আমি একটু মহিউদ্দিন খান মোহনের কাছে একটু জেনে নিতে চাই, ঘটনা বাড়ছে, দিন দিন বাড়ছে, এবং এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা আসলেও একটা বার্তা নিয়ে আসছে আমাদের কাছে। কেন বাড়ছে আপনার কাছে কোনো আছে কিনা, হিসেব আছে কিনা? যে আসলে এক শ্রেণীর মানুষের যে মানসিক বিকৃতি এতটাই মানে নিচের দিকে গেছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না, যে 4 বছরের একটা শিশুকে কেউ যদি মানে নির্যাতন করতে চায় সে তার মানুষ থাকে না, পশু, আমরা মনে করি পশু পর্যায়ে চলে গেছে, তাকে মানুষ হিসাবে অভিহিত করা মোটেই উচিত নয়। আর নারী নির্যাতনের হার বাংলাদেশে বেশি, এটা আপনি দেখলেন, বললো তো পরিসংখ্যানগুলো দেখলাম, এটা অতীত থেকে এখন আমি তো মনে করি কিছুটা হলেও হ্রাস পেয়েছে বিভিন্ন কারণে, আইন শৃঙ্খলার মানে যে কঠোর অবস্থান, সচেতনতা, নারীদের মধ্যে সচেতনতা, পুরুষের একটা অংশের সচেতনতা এবং প্রতিবাদী ভূমিকা, এই সব মিলিয়ে পরিস্থিতির কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। একেবারে বলা যাবে না যে পরিস্থিতি ক্রমশ নিচের দিকে যাচ্ছে বিভিন্ন ঘটনায়। আপনার পত্রিকার পাতা খুললেই 2-4টে র্যাপের ঘটনা আমরা দেখছি প্রতিদিনই বলা যায় অলমোস্ট। তারপর কিন্তু সেটা প্রতিবাদ হচ্ছে, বিচার হচ্ছে, আইনের কাছে যাচ্ছে, এগুলো কিন্তু আছে। আর নারীরা অসহায়, বা আমি তো মনে করি যে পুরুষদের চাইতে নারীরা এখন সুরক্ষিত আমার দৃষ্টিতে। কীভাবে? আপনি রাস্তাঘাটে চলতে দেখবেন যে রাস্তায় হয়তো একটা পুরুষকে 2-3 জনে মারছে, অন্য কেউ কিন্তু খেয়াল করছে না, কাছেও যাচ্ছে না। কিন্তু একটি নারীকে যদি কেউ একটা কটু কথা বলে রাস্তার মধ্যে, অন্তত 10 জন পুরুষ প্রতিবাদ করবে সেখানে, এবং যে করবে কটু কথা তাকে প্রতিরোধ করবে, প্রয়োজন হলে প্রহারও করতে পারে। এদিক দিয়ে কিন্তু নারীরা একটা সুবিধা ভোগ করছে যে তার সেফটির জন্য
তার সম্ভ্রম রক্ষা করার জন্য যদি কোনো পুরুষের সামনে ঘটনাটা পড়ে যায়, যে যদি সে মানুষ মানে এই দৃশ্যটা কি সব জায়গাতে একই রকম মহিউদ্দিন খান মোহন? আপনার মনে হয় যে নারীরা সেই প্রতিবাদ করতে পারছে এবং তাদের সাথে পুরুষরা কাঁধে কাঁধ মিলিয়ে? আপনি একটা কথা খেয়াল রাখবেন, একটা যদি একটা মেয়ে রিকশায় যায় আর তাকে যদি কেউ উত্তপ্ত করে, সেখানে ওই মেয়েটা একা কিন্তু প্রতিবাদ করতে পারে না, খুব সাহসী মেয়ের দরকার। এর মধ্যে আমরা একটা ভিডিও দেখেছিলাম ভাইরাল, যে একটা মেয়ে খুব প্রতিবাদী ভূমিকা পালন করেছিল, একটা মেয়ে একাই, এবং সে সাকসেস হয়েছে। কিন্তু এটা তো সবাই তো সেটা পারবে না। সেখানে সমাজের পুরুষ যদি নারীকে রক্ষায় এগিয়ে না আসে, তাহলে কিন্তু নারীর আপনার সুরক্ষা বলেন, নারীর এই কি বলে এটাকে নিরাপত্তা বলেন, আপনি কিন্তু এনশিওর করতে পারবেন না। যেহেতু পুরুষ এবং নারী মিলিয়েই সমাজ সংসার, সুতরাং নারীকে রক্ষার জন্য, নারীর ইজ্জত রক্ষা করার জন্য, নারীর নিরাপত্তার জন্য এবং নারীর সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া, যেহেতু আমাদের পুরুষ শাসিত সমাজ, আপনারা বলে থাকেন নারীরা সবসময় পুরুষ শাসিত সমাজ, শুধু পুরুষের দায়িত্বটা বেশি, যে শাসন করে তার দায়িত্বটা বেশি, তার রেসপন্সিবিলিটি বেশি। সুতরাং নারীদের সুরক্ষার জন্য পুরুষকে কিন্তু এগিয়ে আসতে হবে। তো মোহন ভাই কথা বলি, সেটা মোহন ভাই যে বললেন যে এই যে প্রতিবাদ হয়, মেয়েদেরকে নির্যাতন করলে প্রতিবাদ হয়, এটার একটা সত্যতা আছে সেটা। কিন্তু আমি যেটা বলতে চাই যে বাড়ছে কেন, অর্থাৎ একটা নারীকে নির্যাতন করার শত রকমের পথ আছে, কায়দা আছে, শত রকমের পথ আছে। একটা পুরুষকে নির্যাতন করার শত রকমের পথ নাই। অন্যদিকে পুরুষকে কে নির্যাতন করবে? বাসের মধ্যে একটা পুরুষকে একটা নারী নির্যাতন করতে পারে না, কিন্তু বাসের মধ্যে একটা নারীকে পুরুষ হাজার রকমের নির্যাতন করতে পারে। সেটা এই যে নানান ডাইমেনশন এখানে তৈরি হচ্ছে, সেটাই হলো সবচেয়ে উদ্বেগের বিষয়। আর এই যে কারণটা আপনি জানতে চাচ্ছেন, সেটা হলো মানে আমার বিবেচনায় যেটা কাজ করছে, সেটা হলো যে এক সময় ধরেন আমাদের সমাজটা অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল, কিন্তু আমাদের সামাজিক যে বন্ধন যেটাকে বলা হয়, বা পারিবারিক যে এক ধরনের সম্প্রীতি বলি, যদি মানে সম্পর্কের ক্ষেত্রে বা সুরক্ষার ক্ষেত্রেও পারিবারিক একটা মানে রক্ষণ বুহ কিন্তু ছিল এক ধরনের। কিন্তু এখন হচ্ছে কি, অর্থনীতির যে চেঞ্জ হচ্ছে, আমি বলবো যে পুঁজিবাদী অর্থনীতির কারণে এখানে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটছে। অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক যে চিন্তা চেতনা যত বেশি বাড়ছে, অর্থাৎ যত বেশি মানুষ ইয়ানাপসি করছে নিজেকে টিকিয়ে রাখার জন্য, তত কিন্তু ওই যে সামাজিক যে বন্ধনগুলো ছিল এবং পারিবারিক যে একজন আরেকজনের প্রতি খেয়াল রাখার যে বিষয়গুলো ছিল, এগুলো ভেঙে পড়ার কারণে এইরকম একটা পরিস্থিতির মধ্যে নারী আরো বেশি ভালনারেবল হয়ে পড়ছে সেটা। তবে আমি যেটা মনে করি, এই জায়গাটা তো থাকবে না। আমাদের অর্থনীতি যখন চেঞ্জ হচ্ছে, সমাজ তার সাথে মিলে চেঞ্জ হচ্ছে, জায়গাটা একটা জায়গায় গিয়ে কিন্তু এটা স্ট্যাবল হতেই হবে। সেটা অর্থনীতির প্রয়োজনেই এটাকে স্ট্যাবল হতে হবে। তখন হয়তো ওই যে মোহন ভাই যেটা বললেন, যে আইন আদালত এই সমস্ত বিষয়গুলো অনেক বেশি সক্রিয় হবে। মোহন ভাই বলেছেন যে বিচার হচ্ছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স যেটা দেখাচ্ছে, মাত্র 3% প্রথমত মামলাই হয় না, 50%-এর উপরে মামলাই হয় না, রিপোর্ট হয় না। দ্বিতীয়ত যেগুলো মামলা হচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে যে মাত্র 3% ক্ষেত্রে কনভিকশন হচ্ছে, অর্থাৎ মানে শাস্তি মানে দেয়া হচ্ছে 3%। 97% এখানে কনভিকশন হচ্ছে না। জামিনের সুবিধাটাও তো আছে। হ্যাঁ, অনেক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অনেকেই তো আছে আমাদের সামনে, উদাহরণ তো আছে এমনটা যে তারা জামিনে এখন ঘুরে বেড়াচ্ছে। এবং এটা দুঃখজনক, আমি যেটা বলি সেটা হলো যে এই যে আমাদের যে নারী নির্যাতন প্রতিরোধ, শিশু নারী প্রতিরোধ যে আইনটা আছে, সেখানে কিন্তু এটা অজামিনযোগ্য সেখানে, কিন্তু বিচারক মনে করলে, বিচারক যদি পরিস্থিতি তিনি দিয়ে দিতে পারেন সেটা। এখন এটা আইনের ফাঁক হোক, অথবা বিচারকের মানসিকতা হোক, অথবা পরিবেশ পরিস্থিতির চাপ হোক, এখানে আমরা দুঃখজনকভাবে যেটা দেখি, এই ধরনের মামলা যখন আসে খুব দ্রুতই কিন্তু জামিন পেয়ে যাচ্ছে। এবং আমাদের এখানে যেটা হয়, যেহেতু এখানে 30 লক্ষ 35 লক্ষ মামলার চাপের কথা বলা হয়, আমরা দেখব যে এই ধরনের ফৌজদারি মামলায় বিশেষ করে জামিন পর্যন্তই কিন্তু মামলা শেষ। অনেক বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটনা ঘটে, জামিন পাওয়ার পরে এরপরে কোনো ফলো আপ থাকে না, কার কোনো মানে খবর থাকে না। ফলে ধরেন সাধারণ একটা মামলা সাধারণ একটা মারধরের মামলা আর নারী নির্যাতনের মামলা একইভাবে ট্রিট করা উচিত না, একই ধরনের ট্রিটমেন্ট পাওয়া উচিত না সেটা। কিন্তু আমাদের এখানে এই বিষয়গুলো এমনভাবে হয়ে যাচ্ছে সেটা। আমি একজন একটা লেখা পড়েছিলাম গত বছর, আমি এই নারী আন্তর্জাতিক নারী দিবসে উনি লিখেছিলেন, উনি দেখিয়েছিলেন আমাদের এখানে এই যে ধর্ষণের মামলার প্রেক্ষিতে যে আইনটা আছে, এখানে যে বিচার আছে, এটার মধ্যে মানে কত ফাঁক। কারণ আইনটা প্রথমত হয়েছে ব্রিটিশ আমলে, এটা হয়েছে
আজকের দিনের অনেক ধরনের এটা সংস্কার এবং সংশোধনও তো দাবি করা হচ্ছে, কিন্তু এখন হয় নাই, এটাই সত্য। এবং আপনি জানেন যে এখানে যে যত ধরনের যৌন হয়রানির ঘটনা আছে এগুলো বিচার করার কোনো আইন নাই, শুধু হাইকোর্টের একটা রুলিং আছে। হাইকোর্টের আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য হাইকোর্টের রুলিংটা আইন হিসেবে প্রযোজ্য, কিন্তু কেউ পাত্তা দেয় না। সত্য হলো কেউ এটাকে পাত্তা দেয় না। তো এই পরিস্থিতির মধ্যে আমি বলছি যে এটা একটা উদ্বেগজনক পরিস্থিতি। অবশ্য উদ্বেগজনক পরিস্থিতি অবশ্যই। মহিউদ্দিন খান মোহন, যেমনটা সাইফুর রহমান তপন বলছিলেন যে সামাজিক অবক্ষয় অর্থাৎ সামাজিক পারিবারিক যে বন্ধন ছিল আমাদের সেটি অনেকখানি নড়বড়ে হয়ে গেছে, আমরা ক্রমাগতই সংকুচিত হয়ে যাচ্ছি। এই কারণেই নারী নির্যাতনের বা নারীর প্রতি এই ধরনের দৃষ্টিভঙ্গি কাজ করছে অনেক ক্ষেত্রেই, বা একটি শিশু ছোটবেলা থেকেই তৈরি হচ্ছে এভাবে। প্রযুক্তি একটা বড় বিষয় যেটি আমাদের সমাজকে উন্নয়নের দিকে ঠেলে দিচ্ছে, আবার প্রযুক্তিগত কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ধরনের মন মানসিকতার সৃষ্টি হয়। প্রযুক্তির সহজলভ্যতা আসলে নারী নির্যাতনে কি ধরনের কোনো ভূমিকা রাখছে, আপনার কি মনে হয়? দেখুন, আসলে এই যে নারী নির্যাতন, নারীর হয়রানি, এই বিষয়গুলোর সাথে অনেকগুলো ব্যাপার জড়িত। এক যেমন মূল্যবোধের অবক্ষয়টা সবচেয়ে বড়, আমি মনে করি আমার দৃষ্টি থেকে। মূল্যবোধের অবক্ষয়টা এমন অবস্থা হয়েছে আমাদের সমাজে কতিপয় মানুষের মধ্যে যে তারা এখন আর ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করে না। তার নিজের লালসা চরিতার্থ করার জন্য বা তার স্বার্থ উদ্ধারের জন্য সে সব কিছু করতে পারে, একেবারে সব সেক্টরে এটা বলা যায়। ফলে ওই নারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। আপনার নারী নির্যাতন বলতে যেটা বলছিলেন, শারীরিক নির্যাতনের কথা তপন ভাই বললেন একবার, যে এটাকে বেশিরভাগ মানুষ মনে করে এটাই নির্যাতন। আসলে না, মানসিক নির্যাতন কিন্তু একটা ব্যাপার আছে। মানসিক নির্যাতন একটা ব্যাপার আছে যেটা অনেক জায়গায় নারীদের উপর করা হয়, তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়। স্বার্থ উদ্ধার করতে না পারলে তাকে মানসিকভাবে কিভাবে যন্ত্রণা দেওয়া যায়, নির্যাতন এটা করে। এখন ধরেন যে আইনের কথা বলা হয়েছে, এই যে অবক্ষয়ের ধারা খারাপের দিকে যাচ্ছে, আমরা বলছি আসলে তো খারাপের দিকে যাচ্ছে। একটা সভ্য সমাজে একজন নারী নিরাপদে থাকবে না, একটা মেয়ে রাত বিরোধ আপনার নির্ভয়ে চলাফেরা করতে পারবে না, এটা তো কল্পনা করার মতো না, কিন্তু হচ্ছে। সন্ধ্যার পরে কোনো মেয়েকে এখন আর কোনো বাবা মা বাইরে যেতে দিতে চায় না। কর্মসংস্থান কিংবা কাজের পেশাগত কারণে তাকে বাইরে থাকতে হলেও তাকে একটা ভুল তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। বিষয়গুলো নিয়ে কথা বলবো। মহিউদ্দিন খান মোহন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি। অবশ্যই এই বিষয়টিতে থাকবো আমরা, একটা বিরতির পর ফিরে এসে আলোচনায় আসছি, সঙ্গে থাকুন আমাদের। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ। মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে বিরতিতে যাবার আগে আপনার কাছে যে প্রসঙ্গটিতে ছিলাম, নিশ্চয়ই যোগ করতে চাচ্ছেন কিছু? যোগ করতে চাচ্ছি যে এই ধরনের ক্রিমিনালরা, নারী নির্যাতনের ক্রিমিনাল সহজেই জামিন পেয়ে যায়। এই কিছুক্ষণ আগে আমরা যেটা আলাপ করছিলাম যে সেই বনানীর যে রেন্ট্রি হোটেলের ঘটনায় যে ছেলেটি অভিযুক্ত, মোটামুটি প্রমাণিত, সে কিন্তু জামিনে ঘুরে বেড়াচ্ছে। আমি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে কিভাবে জামিন পায় এই লোক। আর সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হলো, এদেশে গায়েবী মামলা যেটা হয়, রাজনৈতিক মামলা, ধরে নাই সয়ে নাই, ওই সেই উর্দু সেই ইয়ের মতো যে খানা পিনা কুসনেহি গেলাস তোরা ছায়া না, এই অবস্থারও কিছু আসামি আছে, তাদের কিন্তু জামিন হয় না। কিন্তু এই ধরনের এই রেপ কেস বলেন, নারীকে প্রহার বলেন, এগুলার জামিন হয়ে যায়। মিরাকেল ব্যাপার। আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন যে কিভাবে আসলো আমাদের এখানে, আকাশ সংস্কৃতি কিন্তু আমাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিকর হয়েছে, এবং সামাজিক অবক্ষয় সৃষ্টির পেছনে এই অবাধে যে আমরা বিদেশি চ্যানেলগুলো আমাদের দেশে প্রদর্শিত হচ্ছে, যেখানে আমাদের চ্যানেল বিভিন্ন দেশে প্রদর্শিত হয় না, আমরা কিন্তু অবাধে দিয়ে দিচ্ছি, মুক্ত আকাশের নীতিতে আমরা বিশ্বাস করছি, সেখানে আমাদের কিছু সামাজিক অবক্ষয় হচ্ছে। আরেকটা জিনিস আপনাকে উদাহরণ দিই, গত বছরই বোধহয় দিল্লিতে একটি মেয়েকে বাসে রেপ করা হলো এবং মেরে ফেলা হলো, শেষ পর্যন্ত মেয়েটা মারাই গেল। ওটা কিন্তু বাংলাদেশে সংক্রমিত হয়েছে, দুইটা ঘটনা ঘটছে ঠিক বাসের ভিতরে, দুটো মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মেরেও ফেলা হয়েছে। এই যে আপনার রোগের বলেন বা অপরাধের বলেন যে সংক্রমণ, এটা কিন্তু হচ্ছে বিভিন্ন দিক থেকে আসছে। এটাকে প্রতিরোধ করার কিন্তু কোনো উপায় আমরা দেখছি না, উপায় গ্রহণ করা হচ্ছে এরকম আমরা দেখছি না। আজকে যদি আপনার সরকার, সামাজিক সংগঠন এবং সমাজের মানুষ সমন্বিতভাবে যদি এই অপরাধ প্রবণতার বিরুদ্ধে আমরা না দাঁড়াতে পারি,
তাহলে কিন্তু এই অবক্ষয় কিন্তু আমাদের সবাইকে গ্রাস করবে। আমার পরিবারকে যে গ্রাস হবে না, এটা গ্রাসে পড়বে না, আপনার পরিবার পড়বে না, এর কোনো নিশ্চয়তা নেই। সুতরাং সবাইকে কিন্তু আজকে চিন্তা করতে হবে যে আমাদের এই সমাজটাকে সুস্থ রাখার জন্য, নারীদের নিরাপত্তার জন্য। কারণ নারী যেহেতু সমাজের একটা অংশ, অর্ধেক অংশ আমাদের। কাজী নজরুল ইসলাম বলে গেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ নারীকে বাদ দিয়ে আপনি সমাজ বলেন, সংসার বলেন, রাষ্ট্র বলেন, কিছুর উন্নয়ন বা অগ্রগতি আপনি চিন্তাই করতে পারেন না। সেই সমাজের অর্ধেককে বাদ দিয়ে বা তাকে অবহেলা করে, তারপরে অবজ্ঞা করে এবং তাকে আপনার অনিশ্চয়তার মধ্যে যদি ফেলে রেখে আপনি এগিয়ে যেতে পারবেন না, পেছন থেকে টেনে ধরবে আপনাকে, আপনি এগোতে পারবেন না। আমি মনে করি নারী নির্যাতন আইন যেটা আছে, প্রতিরোধ আইন, নারী নির্যাতন প্রতিরোধ, এটাকে আরো শক্তভাবে প্রয়োগ করা হোক, যাতে নারী নির্যাতনকারী কেউ বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন না পায়। অনেকে তো আবার এই নারী নির্যাতন যে আমাদের আইনটি রয়েছে নারী নির্যাতনের ক্ষেত্রে, সেটির অপব্যবহারেরও আশঙ্কা দেখেন। শুনেন, ব্যবহার এবং অপব্যবহার একটা জিনিসকে নিয়ে দিয়েই হতে পারে। সে আপনি বাসায় একটা চাকু রেখেছেন ফল কাটার জন্য, তরি তরকারি কাটার জন্য, ওই চাকুটাই একজন দুর্বৃত্ত যদি হাতে পায় আপনার বুক এফুর ওফুর করে দেবে। এই নারী নির্যাতন প্রতিরোধ আইন বা দমন আইন, শিশু নারী নির্যাতন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা, এটার অপব্যবহার হতে পারে। সেক্ষেত্রে এই আইন যারা প্রয়োগ করবে, আমি সুবিধা নিতে চাইতে পারি, আমি যদি ক্রিমিনাল হই আমি ওই আইনের সুবিধাটা নিব একজনকে হ্যারাস করার জন্য, কিন্তু যারা এই আইনটা প্রয়োগ করবেন এবং এই আইনের যারা বিচার করবেন তাদের তো ওটা খেয়াল রাখতে হবে যে অপব্যবহার হচ্ছে কিনা, সাক্ষ্য প্রমাণ ঘটনার বিচার বিশ্লেষণ করে তো এটা করতে হবে, তাহলে এটার অপব্যবহার হবে না। এবং যারা অপব্যবহার করতে চাইবে তাদেরও কিন্তু একটা আইন আছে, তাদেরও শাস্তির আইন আছে। যারা এই আইন অপব্যবহার করবে, মানুষকে হ্যারাস করতে চাবে, তখন এটা যদি দু চারটা দৃষ্টান্ত সৃষ্টিকারী শাস্তি হয়ে যায়, তখন আর ওই আইনের অপব্যবহার করার জন্য কেউ সাহস পাবে না। সাইফুর রহমান তপন, আপনি কি আসলে কোনো সমাধান দেখেন কিনা? এই সমাধান তো আছেই। সেটা প্রথমে আমি যেটা বললাম সেটা হলো যে আমাদের যে সামাজিক বন্ধন বা একটা উদাহরণ দিলে বুঝবেন যে একটা সময়ে যে যেমন আমাদের সমাজে আমরা নারীদের কথা বলতে গিয়ে যে মা বোন, এই যে মা বোন একটা শব্দবন্ধ কিন্তু আছে আমাদের এখানে। নারী মানে আমাদের কাছে মা, নারী মানে বোন, এইভাবে বলি। তো এই কথাটা যদিও পুরনো হয়ে গেছে, আধুনিক যুগের সাথে এটা সঙ্গতিপূর্ণ না। নারীর যে ব্যক্তিত্ব, সে ব্যক্তিত্বকে ধারণ করে না এই, কারণ নারী শুধু মা বোন না, সেটা সত্য কথা। কিন্তু এক সময়ে এই যে শব্দবন্ধটা, এটা কিন্তু সামাজিক যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ নারীর প্রতি একটা সম্মানজনক দৃষ্টি, এটা কিন্তু ফুটে উঠতো এটার মধ্যে। এটা এখন ভেঙে পড়ছে, আমি যেটা বললাম সেটা। যেমন এক সময় বলা হতো স্ত্রীকে বলা হতো গৃহিণী, আদর্শ স্ত্রী মানে হলো গৃহিণী, সচিব, সখা, এই যে একটা কথা আছে বাংলায় বলা হতো সেটা, এটা কিন্তু এখন নাই সেটা। অর্থাৎ এটা রিপ্লেসমেন্টটাকে আমি বলছি, এটা ভেঙে গেছে, এটা পুরনো হয়ে গেছে। এটা রিপ্লেসমেন্টটাকে, রিপ্লেসমেন্ট কিন্তু হয় নাই। তার মানে আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি, একটা ক্রান্তিকালের মধ্যে আমরা আছি। সেটা এই পরিস্থিতিতে দুই ফ্রন্টে আমাদেরকে লড়তে হবে। একটা হলো যেটা বললাম যে আইনটাকে সংস্কার করতে হবে এবং আইনটাকে যুগোপযোগী মানে করতে হবে। অপব্যবহার যে কোনো আইনই হতে পারে সেটা, কিন্তু অপব্যবহার হচ্ছে বলে আপনি ঢালাওভাবে এখানে ক্রিমিনালদেরকে আপনি জামিন দিতে পারেন না, ক্রিমিনালদেরকে আপনি মার্সি দিতে পারেন না। সেটা যারা অপব্যবহার করবে তাদেরকে, মোহন ভাই যেটা বললেন যে কড়া যদি শাস্তি দেওয়া হয় অপব্যবহারকারীকে, তাহলে কিন্তু এগুলো বন্ধ হবে অনেক ক্ষেত্রে সেটা। তাহলে এটা যেমন একটা দিক যে এখানে আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করলেন, নারী ও শিশুর জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করলেন, তারপরে পরিস্থিতি, তার মানে কি স্পেশাল ট্রাইব্যুনাল কিন্তু বাস্তবে ফাংশন করছে না। সেখানে যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হচ্ছে না, বছরের বছর লেগে যাচ্ছে। তাহলে স্পেশাল ট্রাইব্যুনাল নাম দেওয়ার মানে কি আছে সেটা? তাহলে এই জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে। আর আমি যেটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি যে সামাজিক এক ধরনের প্রতিরোধ গড়ে তোলা, সেটা সেই জায়গায় সংগঠনের কিন্তু দেখবেন অভাব নাই। এখানে অসংখ্য এনজিও আছে যারা নারী শিশুদের অধিকার নিয়ে কাজ করে, এই নিয়ে তারা ফান্ড নেন, সরকারের কাছ থেকে ফান্ড নিচ্ছেন, বাইরে থেকে তারা ফান্ড নিচ্ছেন। কিন্তু দুঃখজনক সেটা হলো তাদের তৎপরতাটা ওই ফান্ডের মধ্যেই, ফান্ড প্রাপ্তি বা ফান্ড শেষ হওয়া পর্যন্তই সীমাবদ্ধ। সেটা ফান্ড শেষ তো তাদের সবকিছু শেষ সেটা। তাহলে এখানে তারা যে বলেন যে তারা একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন
এবং অনেক ধরনের ভলান্টিয়ার তারা নিয়োগ করেন, এভাবে বুঝিয়ে টুঝিয়ে নিয়োগ করেন, তার মানে কি সেটা। তো ফলে আমি যেটাকে গুরুত্ব দেব সেটা হলো যে এই যে সংগঠনগুলো এখানে মানে গড়ে তোলা হচ্ছে, সেটা যে এই সংগঠনগুলোকে সক্রিয় হতে হবে, মজবুত হতে হবে, এবং মিডিয়ার একটা ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিডিয়াকে কনসিস্টেন্টলি, ধারাবাহিকভাবে মিডিয়াকে এই ইস্যুগুলো তুলে ধরতে হবে এবং এটা ক্যাম্পেইন করতে হবে। সেটা এই ক্যাম্পেইনের কোনো বিকল্প নাই। সেটা এই ক্যাম্পেইন, এই যে মোহন ভাই যে বললেন যে বাসের মধ্যে একটা মেয়ের সাথে যদি দুর্ব্যবহার করা হয়, অনেককেই দেখা যায় দাঁড়িয়ে যেতে দেখা যায়। এটা কিন্তু ক্যাম্পেইনের ফল, যতটুকু হচ্ছে এটা কিন্তু ক্যাম্পেইনের ফসল। যেমন এই যে গণপরিবহনে নারী শিশুদের জন্য যে সংরক্ষিত 9টি আসন, আমি দেখি অনেক ক্ষেত্রে কিন্তু সেটা প্রতিপালিত হয়। আমি প্রায় বাসে চড়ি, আমি দেখি অনেকেই বলে যে না এখানে বসবেন না, এবং একটা মহিলা যখন আসছেন, আবার অনেক ক্ষেত্রে এটা ব্যত্যয় ঘটে, কিন্তু যতটুকু হচ্ছে এটা কিন্তু ক্যাম্পেইনের ফল। এটা ফলে এই ক্যাম্পেইনকে খুব গুরুত্ব দিতে হবে। সেটা তাহলে যেটা হবে সেটা হলো আমরা কিছুটা হলো এই পরিস্থিতি আমরা পরিবর্তন করতে পারবো। সেটা শুধুমাত্র সমালোচনা করে এটা হবে না, আমাদেরকে এই ক্যাম্পেইন করতে হবে, আমাদেরকে প্রতিরোধের দিকে এগিয়ে যেতে হবে, এবং এটা কিন্তু আমাদের যে মনস্তত্ত্ব, যেই মনস্তত্ত্ব নারী নির্যাতনকে উৎসাহিত করে, সেই মনস্তত্ত্ব পরিবর্তনে একটা ভূমিকা রাখবে। আমি এক লাইন যোগ করবো, একটা যে আজকে তো অনেক কাগজেই সম্পাদকীয় বেরিয়েছে, সম্পাদকীয় কিন্তু সাধারণত পড়ে না পাঠকরা, আমি পড়ি। তো একটা ছোট পত্রিকা, খুব বড় পত্রিকা না, দৈনিক আমার সংবাদ, ওটার মধ্যে নারী দিবসের সম্পাদকীয়টা বললাম, সেখানে একটা লাইন আমার খুব ভালো লাগছে, যে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি নারীদের সম্পর্কে, নারীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তারা যে সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এটা আমাদেরকে মাথায় নিতে হবে, এবং তাদের সুরক্ষার জন্য আরও কঠোর আইন যদি মানে প্রণয়ন করতে হয়, সেটাও করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মানে যেখানে আইন তৈরি হয়, সে আইনের তৈরির জায়গায় যে শীর্ষ যে দুটি চেয়ার, সেখানে কিন্তু নারীরা, আমাদের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী একজন নারী, এবং স্পিকারও একজন নারী। সুতরাং আমি মনে করি যে প্রয়োজনে তারা আরো চিন্তা ভাবনা করে আরো কঠোর আইন মানে তৈরি করবেন, যাতে নারীদের সুরক্ষা দেওয়া যায়। অবশ্যই দৃষ্টিভঙ্গি বদলালে সমাজ বদলে যাবে বলে আমরা জানি, এবং বিশেষ কোনো দিন করে আসলে নারীকে মনে করিয়ে দিতে হবে না নারী তুমি নারী। একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে সংবাদ সম্প্রসারণে ফিরে আসছি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে মহিউদ্দিন খান মোহন রয়েছেন এবং সাইফুর রহমান তপন রয়েছেন। আমরা দেখে নিতে চাই আজকের পত্রিকাগুলো, অনলাইন পত্রিকাগুলো কী ধরনের খবর দিচ্ছে। bdnews24.com রয়েছে শুরুতে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে রাতে বাক্স ভর্তি করার সুযোগ ইভিএমে থাকবে না, সিএসি বলছেন। এছাড়া রয়েছে আরও বেশ কিছু খবর। অযোধ্যা মামলায় 3 সদস্যের মধ্যস্থতা কমিটি, সবজি বাজারেও গরম হাওয়া, রাজস্থানে MiG-21 বিধ্বস্ত, নারীরা এগিয়েছে, সহিংসতা থামেনি, উদ্বেগ নারী দিবসের অনুষ্ঠানে, নারী মুক্তি, খালেদার মুক্তির সঙ্গে জড়িত ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এছাড়া রয়েছে কর্মক্ষেত্র থেকে নারী যেন ঝরে না যায়, স্পিকার শিরিন শারমিন চৌধুরী সে কথাটি বলেছেন। কারণ দেখা গেছে যে এই পুরুষতান্ত্রিক মন মানসিকতার জন্যই আমরা দেখেছি যে নারীরা উচ্চ পদে এগিয়ে গেলেও তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে শুধুমাত্র এই কারণগুলোতে। সুস্থ খালেদাকে বিএনপি অসুস্থ বানিয়ে ফেলছে, হাসান মাহমুদ বলেছেন। রামপুরার মোল্লা টাওয়ারে অগ্নিকাণ্ড, বিএনপিকে পথ দেখালেন মোহাম্মদ নাসিম। এছাড়া মনসুর সাহেব নিজেকেই ছোট করলেন, ফখরুল আবারও বলছেন। এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই, তার আগে জানিয়ে রাখতে চাই ওবায়দুল কাদেরের অবস্থা আর একটু ভালো, এটি জানা গেছে। সেখান থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন, এবং এটি একটি ভালো খবর যে তার অবস্থা আর একটু ভালোর পর্যায়ে রয়েছে। মনসুর সাহেব নিজেকে ছোট করলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আপনাদের কাছে খুব ছোট করে এর মন্তব্যটা একটু জেনে নিতে চাই, কেন মনসুর সাহেব নিজেকে ছোট করলেন বলে মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আমি তো মনে করি মনসুর সাহেব না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা ছোট হয়েছেন। ক্ষমতায় যাবার জন্য, আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনি নির্বিচারে বাস বিচার করবেন না। আপনার রাজনৈতিক দল বা আপনার রাজনৈতিক আদর্শের সাথে সে বিশ্বাস করে কিনা, সেই আদর্শে না দেখে আপনি নমিনেশন দিয়ে দিলেন। আপনি ভাড়াটে লোকজন তো চলেই যাবে। আপনি ভাড়াটে খেলোয়াড় দিয়ে কি ফুটবল খেলা হয় যদি নিজের ক্লাবের প্লেয়ার না হয়? ও তো মনসুর সাহেব এসেছিলেন এমপি হবেন, আর বিএনপি যদি ক্ষমতা যেত উনি হয়তো মন্ত্রী হতেন, এই লোভে এসেছিলেন।
দেখলেন যে বিএনপি তো ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নেই, উনি এমপিটা হয়ে গেছেন ধানের শীষ মার্কা নিয়ে, স্লোগান দিয়ে চলেছেন জয় বাংলা, সাথে মুজিব কোট গায়ে আছে, তার তো জার্সি ফালাই দিতে হয় নাই, জার্সি নিয়েই চলে গেলেন এখন উনি আওয়ামী ঘোরা নাই, যদি আওয়ামী লীগ এখন পর্যন্ত যান নাই। তো আলমগীর সাহেবরাই ছোট হয়েছেন, এই জন্য ছোট হয়েছেন যে তারা এখনো পলিটিক্যালি ইম্যাচিউর আমার কাছে মনে হচ্ছে। যারা জিয়াউর রহমানকে নেতা মানেন না, যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেন না, যারা খালেদা জিয়া মুক্তি দাবি করে নাই কোনো জনসভায়, সে সুলতান মনসুর সাহেব আগা করা বলে আসছিল যে আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দেব, সেই লোকটাকে আপনি ধানের শীষ হাতে তুলে দিলেন। ছোট তো মনসুর সাহেব এখন নাই, ছোট হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার দলের নেতারা। রাতে বাক্স ভর্তি করার সুযোগ ইভিএম এ থাকবে না, সিইসি বলছেন আজকে সাইফুর রহমান তপন। এই বিষয়টি বা এই মন্তব্যটি আসলে অনেকখানি সিইসির স্ববিরোধী হয়ে গেল কিনা? তিনি যেটি বলতে চাচ্ছেন যে রাতে বাক্স ইভিএম এর গেলে রাতে বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না, যে নির্বাচনগুলো গেল সেটি নিয়ে কোনো প্রশ্নের কারণ উনি যে কথাটা বলছেন, প্রথমত যদি ওনার কাছে তথ্য থাকে যে রাতে বাক্স ভর্তি করা হয়েছে কোনো ইলেকশনে, তাহলে ওনার দায়িত্ব কিন্তু বক্তব্য দেয়া না, ওনার দায়িত্ব অ্যাকশান নেয়া। কোনো ধরনের অ্যাকশান কিন্তু তিনি নেন নাই। সেটা এই কথাটা বলার মধ্য দিয়ে তিনি, আমি বলবো যে তার যে এই যে চেয়ারে আছেন, সেই চেয়ারে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন এই কথা বলার মধ্য দিয়ে। এবং এখানে যে তাকে দিয়ে কিভাবে ইভিএম কেন আরো অনেক কিছু করলেও এখানে আপনার যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে না। তপন ভাই, এরকম যদি যোগ করে দিই, সেটা আপনি বলছেন তো যোগ্যতা হারিয়েছেন ওই চেয়ারে থাকার, আর আমি বলবো নৈতিক অধিকার হারিয়েছেন উনি ওখানে থাকার। কারণ উনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে রাতে এই গত সংসদ নির্বাচন রাতে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে, এইটা কিন্তু উনি স্বীকার করে নিয়েছেন। তো এটা বোয়ালের আন্ডা বোয়ালে ভাঙে একটা কথা আছে আমাদের বিক্রমপুরে সাধারণত বলে, এটা বোয়ালের আন্ডা বোয়ালে ভাঙে, উনি ভেঙে দিয়েছেন। আজকে বিরোধী দল মানে যারা নির্বাচনে হেরে গেছে তারা যে অভিযোগটা করেছে যে রাতের বেলায় 29 তারিখে নির্বাচনটা হয়ে গেছে, রাতের বেলা ভোটারের বাক্স ভর্তি করা হয়েছে নৌকায় ছিল মেরে, এটা সিইসি সাহেব রাজ সাক্ষী হয়ে গেছেন। এখন এটা যদি আদালতে একটা মামলা দাঁড়ায় উনি রাজ সাক্ষী হয়ে গেলেন, 1 নম্বর সাক্ষী। এবং যে নির্বাচনটা পরিচালনা করেছে, যার সঙ্গী সাথীদের নিয়ে যে কমিশন, ইলেকশন কমিশন, তার চিফ যদি স্বীকার করেন যে রাতের বেলা বাক্স ভরা হয়েছে, আগামীতে ইভিএম রাখবো, তাতে রাতের বেলা বাক্স ভরার কোনো সুযোগ থাকবে না, এর চেয়ে বড় সাক্ষী তো আর হয় না। উনি তো আর নির্দিষ্ট করে বলেননি, তিনি হয়তো বলেছেন যে এই অভিযোগটা থাকবে না। আমাদের যে অভিযোগগুলো রয়েছে আদালতে দেখেছি, অনেকগুলো অনলাইনের নিউজ পোর্টাল দেখেছি, রাতের বেলা বাক্স ভরার সুযোগ থাকবে না, তাহলে সুযোগ ছিল, এখানেও সেটি লেখা হয়েছে। মনিউদ্দিন খান মোহন, সাইফুর রহমান তপন, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে। আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।